স্টুডেন্ট সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য ফিজিক্স উইথ মিথুন। আমি এনেছি আজকে তোমাদের ক্লাস 9 এর বলগতি চ্যাপ্টারের ভরবেগের সংরক্ষণ সূত্র। আশা করছি ক্লাসটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, কেমন লাগে অবশ্যই জানাবে। আচ্ছা, তো আজকে আমরা পড়ব ক্লাস 9 ক্লাস 9 এর বলগতি চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আগে আমরা জানবো রৈখিক ভরবেগ কি, এটা আমরা দেখব। সংরক্ষণ সূত্র পরে আসছে। দেখো, কোনো বস্তু একটা নির্দিষ্ট বস্তু তার ভর ও রৈখিক বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, কোনো বস্তুর ভর এবং রৈখিক বেগের সমন্বয়ে কোনো বস্তুর কি বলছে রৈখিক ভরবেগ, কোনো বস্তুর ভর ও রৈখিক বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, রৈখিক ভরবেগ, যাকে আমরা ডিনোট করি পি দিয়ে। পি ইজ ইকুয়াল টু ভর ইন্টু রৈখিক বেগ, এমভি। তাহলে এর ইংরেজি টার্মটা কি বলতো? রৈখিক ভরবেগের ইংরেজি টার্মটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ পি ইজ ইকুয়াল টু এমভি। এখন যদি আমরা এর এসআই ইউনিটটা দেখি, তাহলে এসআই ইউনিটটা কি হবে? এসআই ইউনিট, রৈখিক ভরবেগের এসআই ইউনিট কি হবে? দেখো, ভরের এসআই ইউনিট কি? কেজি ইন্টু বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, এটা আমরা লিখতে পারি। আর সিজিএসসি আমাদের কি হবে? সিজিএস ইউনিট হবে আমাদের গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি আমাদের এসআই ইউনিট, কেজি মিটার পার সেকেন্ড, আর সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। এখন এর যদি ডাইমেনশন দেখা যায়, অর্থাৎ মাত্রা যদি দেখা যায় রৈখিক ভরবেগের, তাহলে আমরা কি পাই? পি এর মাত্রা পাই, ভরের মাত্রা হচ্ছে গিয়ে এম, আর এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে গিয়ে আমাদের বেগের মাত্রা। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের রৈখিক ভরবেগের মাত্রা। খুব ইজিলি আমরা বের করতে পারছি। এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি আমরা দেখব। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি, এটা যদি দেখা হয়, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে গিয়ে, দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি বলছে, যে কোনো বস্তু সংস্থা আছে, এই একটা বস্তু, এই একটা বস্তু, এ আর বি দুটো বস্তু। এই দুটো বস্তু সংস্থার উপর যদি কোনো রকম বাহ্যিক বল প্রযুক্ত না হয়, এ এবং বি দুটো বস্তু সংস্থা, এদের উপর যদি কোনো বাইরে থেকে যদি কোনো বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, তাহলে কি হবে? তাদের যে গতীয় ধর্ম অর্থাৎ রৈখিক যে ভরবেগ এবং তাদের যে দিক, সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রযুক্ত না করি, মানে এটা কি? অর্থাৎ এ একটা বস্তু, বি একটা বস্তু, এদের মধ্যে যদি কলিশন হয়, সংঘর্ষ যদি হয়, তাহলে বলতে চাইছে এটাই যে এদের আফটার কলিশন অর্থাৎ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে এবং বিফোর কলিশন মানে তোমার সংঘর্ষের আগে এদের যে মোট ভরবেগ সেটা কিন্তু সমান থাকবে। ভরবেগ এবং দিকের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যদি না এদের উপর কোনো বাহ্যিক বল আমি প্রযুক্ত করি। মনে করো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা একবার দেখব। মনে করো এই একটা বস্তু যার ভর হচ্ছে গিয়ে m1, আর একটা বস্তু মনে করো বি যার ভর হচ্ছে গিয়ে m2। অলওয়েজ অবশ্যই m2 গ্রেটার দেন m1।
ঠিক আছে, তাহলে এই বস্তুর একটা বেগ নিয়ে যাচ্ছে, সেই বেগটা মনে করো প্রাথমিক বেগ E1, দ্বিতীয় বস্তু বি সে একটা বেগ নিয়ে চলছে, তার প্রাথমিক বেগ মনে করো U2। আচ্ছা, এবার এ এবং বি দুটো বস্তু যাদের প্রাথমিক বেগ মনে করো E1 একজনের আর ইউ, এই এ বস্তুটা বি বস্তুটা কিন্তু আমরা দেখব যে এই বস্তুটা মনে করো কি করেছে, এখানে আমরা দুটো কেস করব। একটা হচ্ছে গিয়ে সংঘর্ষের আগে M1 ও M2। এবার আমরা দুটো কেস দেখব। এক নাম্বার কেস হচ্ছে গিয়ে বিফোর কলিশন, অর্থাৎ যখন এদের মধ্যে সংঘর্ষ হয়নি। মনে করো আমরা ধরে নিলাম যে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হয়েছে, কিন্তু যখন সংঘর্ষ হয়নি তখন এই যে বস্তুটা ছিল M1, এ বস্তুটা, তাহলে এর ভরবেগ কত হচ্ছে M1 U1, তাই তো? এবং বি বস্তুটার ভরবেগ কত হচ্ছে M2U2। তাহলে বিফোর কলিশন মোট ভরবেগ তাহলে কত হচ্ছে, মোট ভরবেগ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আমরা পাচ্ছি M1E1 প্লাস M2U2। এটা হচ্ছে দুটো বস্তুর মোট ভরবেগ বিফোর কলিশন। এবার আর একটা কেস দেখবো, 2 নম্বর কেস, সেটা হচ্ছে গিয়ে আফটার কলিশন। আফটার কলিশন তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এবার যখন তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, মানে বিষয়টা এরকম হয়েছে, এটা হচ্ছে গিয়ে একটা ফেজ, মনে করো ফেজ 1, ফেজ 2 তে আমরা দেখব যে এদের মধ্যে সংঘর্ষ হয়েছে কিরকম, M1 বস্তুটা আর এটা হচ্ছে M2, এদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফেজ 2 তে আমরা দেখছি এদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফেজ 3 তে কি দেখব, ফেজ 3 তে দেখব যে সংঘর্ষের পরে কিন্তু কি হবে, তারা কিন্তু আবার গতিশীলই হবে, কিন্তু তাদের হয়তো গতিবেগের পরিবর্তন করতে পারে। আমরা দেখে নিলাম গতিবেগের পরিবর্তন তো ঘটবে অবশ্য, তাদের মধ্যে যদি সংঘর্ষ হয় অবশ্যই তাদের গতিবেগের পরিবর্তন করবে। অর্থাৎ একটি বস্তু M1 বস্তু M2 বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, আবার M1 বস্তু M2 বস্তু M1 বস্তুর উপর একটা বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, তার জন্য তাদের বেগের পরিবর্তন হবে। এবার আফটার কলিশন আমরা ধরে নিলাম যে তাদের বেগ পরিবর্তন হয়ে হচ্ছে, একটা হচ্ছে V1 একটা হচ্ছে V2। এবার আমরা একটা জিনিস দেখব যে যদি আগে আমরা দেখব যে যদি এই বস্তুটা এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করে, মানে আমি বলতে চাইছি যে ধরে নিলাম যে এমন যে বস্তুটা এমন বস্তুটা কার উপর M2 বস্তুর উপর একটা বল প্রয়োগ করেছিল, যে বলটাকে আমরা নাম দিচ্ছি F12 ভেক্টর। অর্থাৎ M1 বস্তু কার উপর বল প্রয়োগ করছে M2 বস্তুর উপর। আবার আবার কি করছে M2 বস্তু আবার কি করছে M1 বস্তুর উপর একটা বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, বিপরীত প্রতিক্রিয়া বল করছে, যেটাকে আমরা কি বলছি F21 ভেক্টর। আমরা 21 ভেক্টর বলছি। তাহলে বিফোর কলিশন এদের মোট ভরবেগ ছিল এটা, আফটার কলিশন এদের মোট ভরবেগটা দেখো। এবার মূল কথা হচ্ছে যে আফটার কলিশন যখন এদের মোট ভরবেগটা আমরা দেখব, সেই দুটো কিন্তু আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমাদের কি হবে, ইকুয়াল হবে। আমি ধরলাম যে এদের আফটার কলিশন এর ভরবেগটা কত হলো
m1 v1 আর এটা হচ্ছে গিয়ে m2 v2, দুটো বস্তু। এবার আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে? ভরবেগের সংরক্ষণ সূত্র বলে যে মানে কলিশনের আগে এবং কলিশনের পরে যে মোট ভরবেগটা ছিল সেটা সমান হবে। এবার আমরা লিখতে পারি সমান হবে, কিন্তু আমরা যদি প্রমাণ করতে চাই যে সমান যে হবে, সেটা কিভাবে প্রমাণ করব? তাহলে এবার আমরা দেখব যে তোমার প্রমাণটা করব যে আফটার কলিশন এবং বিফোর কলিশন কোন বস্তুর মোট ভরবেগ সমান থাকে, সেটা আমরা দেখব। কিরকম? এই ক্ষেত্রে দেখবো, দেখো তাহলে এখানে আমরা বিফোর কলিশন আমরা কি পাবো? মোট ভরবেগ তাহলে পাবো m1 v1 প্লাস m2 v2, না আফটার কলিশন এটা পাবো। এই দুটো ভরবেগ আমরা পেলাম। এবার আমরা প্রমাণ করব যে হ্যাঁ এই বস্তু দুটোর যে ভরবেগ ছিল সেই দুটো কিন্তু কি হবে, তোমার সমান হবে, সেটা আমরা প্রমাণ করব। দেখো কিভাবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে m1 বস্তুটা m2 বস্তুর উপর একটা বল প্রয়োগ করেছিল, যেটা হচ্ছে গিয়ে F12 ভেক্টর আমি দিয়েছি। আবার m2 বস্তুটা কিন্তু m1 বস্তুর উপর একটা বল প্রয়োগ করেছিল, বিপরীত প্রতিক্রিয়া বল, যেটা আমরা F21 ভেক্টর দিয়েছি। এবার আমরা নিউটন থার্ড ল থেকে আমরা কি জানি? নিউটন থার্ড ল থেকে আমরা জানি, নিউটন থার্ড ল থেকে আমরা কি জানি বলতো? F12 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস F21 ভেক্টর। বলতে পারি না? পারি। তাহলে আমরা এটা বলতে পারি নিউটন থার্ড ল থেকে। অর্থাৎ এ বস্তুটা বি বস্তুর উপর যেমন একটা ক্রিয়া বল দিয়েছিল, সিমিলারলি বি বস্তু এ বস্তুর উপর একটা বিপরীত প্রতিক্রিয়া বল দিয়েছে। তাহলে সেই সূত্রে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? F12 আমরা জানি কোনো বস্তুর বলের সংজ্ঞাটা আমরা কি জানি? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে এখানে আমরা প্রথম এ বস্তুটার ভরবেগের কতটা পরিবর্তন হয়েছে দেখো। তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমরা কি পাই? এটা ছিল তার অন্তিম ভরবেগ, এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ। তাহলে অন্তিম ভরবেগ m1 v1 মাইনাস প্রাথমিক ভরবেগ হচ্ছে m1 u1, এটা মনে করো টি টাইমে ঘটেছে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। এটা ঘটতে সময় নিয়ে গেছে মনে করো টি সেকেন্ডে ভরটা ইউ থেকে u1 থেকে v1 হয়েছে, u2 থেকে v2 হয়েছে মনে করো। তাহলে এইটা F12 পেয়ে গেলাম, অর্থাৎ এর উপর যে বলটা প্রয়োগ করছে। আবার আমরা এটাও বলতে পারি যে ইজিক্যাল টু মাইনাস, এটা বলতে পারি না, এর জন্য এর অন্তিম ভরবেগ কত? m2 v2 মাইনাস m2 u2 বাই টি, বলতে পারি ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এখানে টি কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি m1 v1 মাইনাস m1 u1 ইজিক্যাল টু মাইনাস, এই যে মাইনাস আছে একটা ব্র্যাকেটে, তাহলে m2 v2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস m2 u2, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার ভি এর টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো আর ইউ এর টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো। অর্থাৎ তাহলে এখানে আমরা লিখতে পারি যে m1 মাইনাস m1 u1, এদিকে মাইনাস এই u2 টার্মটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস m2 u2 ইজিক্যাল টু মাইনাস এই m1 v1 টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস হয়ে আসবে m1 v1 মাইনাস m2 v2। এবার বোথ সাইডে যদি মাইনাস আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি বা মাইনাস কমন নিই, তাহলে আমাদের কি আসবে? তাহলে আমাদের আসছে m1 u1 প্লাস m2 u2 ইজিক্যাল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে এইটা এবার খেয়াল করো, কি দেখো, অর্থাৎ আমরা বলেছিলাম যে কোনো বস্তুর আফটার কলিশন, বিফোর কলিশন এবং আফটার কলিশন মোট ভরবেগ কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, কনজারভেশন লিনিয়ার তোমার কনজারভেশন অফ মোমেন্টাম। সেটাই হয়েছে দেখো যে এই মানে আফটার কলিশন বিফোর কলিশন কত ছিল?
M1 প্লাস M2 এই দুটো বস্তুর মোট ভরবেগ দেখো, M1 প্লাস M2 আর এখানে কি ছিল আফটার কলিশন M1 প্লাস M2 দেখো ইকুয়াল হয়ে গেল। তাহলে এটা আমরা নিউটন থার্ড ল থেকে আমরা এটা প্রুভ করতে পারি, অর্থাৎ কোনো বস্তুর রৈখিক ভরবেগের সংখ্যাসূত্রটা নিউটন থার্ড ল থেকে আমরা প্রমাণ করতে, যদি আমাদের প্রমাণ করতে দেয়। আবার উল্টো ভাবে এটা থেকে আমরা আবার নিউটনের সেকেন্ড ল আমরা কিন্তু প্রুভ করতে পারি, অর্থাৎ এর থেকে আমরা নিউটন সেকেন্ড লটা কিন্তু আমরা প্রুভ করতে পারি। হ্যাঁ, কিভাবে নিউটন সেকেন্ড লটা আমরা প্রুভ করতে পারি? এইভাবেই যে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এই একটাই বস্তু, মনে করো যে টি সেকেন্ডে কোনো বস্তুর ভর যদি আমাদের কি হয়, বেগ যদি আমাদের v1 হয়, সেক্ষেত্রে আমরা ওই m1v1 মাইনাস m1u1 যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা কমন নিয়ে আমরা কিন্তু v মাইনাস ইউ করতে পারি। এটা প্রমাণ করব যে নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল আমরা প্রুভ করতে পারি। তাহলে এই একটা বস্তু মনে করো, প্রাথমিক বেগ ইউ মনে করো, এবার এই বস্তুটা টি সেকেন্ড পরে এর বস্তুটার বেগের পরিবর্তন করেছে, অর্থাৎ ইউ থেকে ভি হয়েছে, তাই না? ইউ থেকে ভি হয়েছে, সেক্ষেত্রে এই বস্তুর উপর কি হয়েছে, একটা বল প্রযুক্ত হয়েছে, একটা বল কিন্তু এই বস্তুর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে? এই বস্তুর উপর একটা বল প্রযুক্ত হয়েছে, সেটা এফ মানের বল মনে করো। এই বস্তুর উপর একটা বল প্রযুক্ত হয়েছে বলেই তো আমাদের কি হয়েছে, টি সেকেন্ড পরে বস্তুর বেগ পরিবর্তন ঘটেছে। তাহলে বলটা আমি ধরলাম এফ, তাই না? তাহলে আমি বলটা ধরে নিলাম এফ। তাহলে এখন এই বল প্রযুক্ত ফলে বস্তুর ভরবেগের কতটা পরিবর্তন হয়েছে মনে করো। তাহলে প্রথমে ভরবেগ কত ছিল, প্রথমে বস্তুর ভরবেগ ছিল, ভরবেগের পরিবর্তন কত, অতএব ভরবেগের পরিবর্তন সমান কত হচ্ছে, এম ভি মাইনাস এম ইউ। এটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন। এবার যদি আমরা ভরবেগের পরিবর্তনের হার যদি বের করি, যদি আমাদের ভরবেগের পরিবর্তনের হার বের করতে হয়, তাহলে কি করব আমরা, এম ভি মাইনাস এম ইউ বাই টি, তাই না? আর আমরা নিউটন সেকেন্ড ল এটাই জানি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটাই কি হয়। তুমি এটা একটা কথা বলো যে এফ, এটা তো আমরা বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, এফ ইজ প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ বলতে পারি তো। ভরবেগের পরিবর্তন যত বেশি বল প্রযুক্ত করবো, ভরবেগের পরিবর্তন তত ঘটবে। তাহলে এখানে আমরা হার যখন বের করছি একই রকম ভাবে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবার এখান থেকে যদি আমরা এফ ইজ প্রপোর্শনাল টু এম যদি আমরা কমন নিই, তাহলে কি পাচ্ছি, ভি মাইনাস ইউ বাই টি। এবার ভি মাইনাস ইউ বাই টিটা আবার কি বলতো, এম এ, অর্থাৎ আমরা জানি ভি মাইনাস ইউ অর্থাৎ বেগের পরিবর্তনের হারটা হচ্ছে কি আমাদের কি ত্বরণ, দ্যাট ইজ এম এ। এখন এটাকে এ ফিজিক্যাল কি হবে, কে ইন্টু এম এ, অর্থাৎ কোনো বস্তুর উপর ওই 1 কেজি ভরে কোনো বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করার জন্য যদি 1 নিউটন বল প্রযুক্ত হয়, তখন সেক্ষেত্রে কে এর মানটা কত হয়ে যাবে, আমাদের কে এর মানটা তখন হয়ে যাবে 1, দ্যাট ইজ এ ফিজিক্যাল তখন আমাদের কি হয়ে যাবে, এম এ। এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল। তাহলে এই মেথড থেকে আমরা নিউটন সেকেন্ড লটাও আমরা প্রুভ করতে পারি। বুঝা গেল? এই মেথড থেকে আমরা নিউটন সেকেন্ড লটাও প্রুভ করতে পারি। এবার আসবো একটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে বন্দুকের গুলি ছোড়ার ব্যাপারটা। বন্দুকের গুলি ছোড়ার ব্যাপারটা আমরা আসবো, কিরকম হয় বন্দুকের গুলি ছোড়ার ব্যাপারটা। এটা থেকে অনেক প্রবলেমও হয়, প্লাস বিষয়টা ইম্পর্টেন্ট বোঝার। তাহলে এটা একটা বন্দুক, আপাতত এটা এটুকু ইমাজিন করো, ঠিক এটা মনে করো একটা গলি, বন্দুকের ভর মনে করো আমি ধরলাম ক্যাপিটাল এম,
বন্দুকের বেগ মনে করো ক্যাপিটাল ভি। বন্দুকের ভর মনে করো ক্যাপিটাল ভি, আর গুলির ভরটা মনে করো স্মল এম, আর বেগটা মনে করো স্মল ভি। ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে যে যখন বন্দুক ছোড়া হয়নি, বন্দুকে গুলি ছোড়া হয়নি, গুলি ছোড়ার আগে গুলি ছোড়ার আগে গুলি ছোড়ার আগে বন্দুকে বেগ ছিল মনে করো। আচ্ছা, গুলি ছোড়ার আগে তো বন্দুকের মানে বেগ কি ধরবো, বেগ তো শূন্য ছিল, অর্থাৎ বন্দুক গুলি দুটোই স্থির ছিল। গুলি ছোড়ার আগে তাহলে মোট ভরবেগ কত ছিল বলতো? মোট ভরবেগ শূন্য। কারণ কি, অর্থাৎ যখন আমি গুলি ছুড়িনি, বন্দুক থেকে যখন গুলিটা আমি ছুঁড়ি, তখন তাদের মোট ভরবেগ কত ছিল? ওই সংস্থার মোট ভরবেগ ছিল শূন্য। বন্দুকও স্থির ছিল, আবার গুলিটাও স্থির ছিল, সেক্ষেত্রে ওদের মোট ভরবেগ শূন্য ছিল। গুলি ছোড়ার পরে এবার কি হবে? যখন গুলি ছুঁড়েছি তখন ওই বন্দুকের বেগটা কত? বন্দুকের বেগ হচ্ছে গিয়ে ক্যাপিটাল ভি, আর গুলির বেগ এটা হচ্ছে স্মল ভি। বন্দুকের বেগ বলাটা ভুল হবে, এটাকে প্রতিক্ষেপ বেগ বলা হয়, রিকয়েল ভেলোসিটি। অর্থাৎ যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন কিন্তু বন্দুকটা গুলির ঠিক বিপরীত দিকে গতিশীল হয়। তবে তার জন্য একে মানে তোমার বলা হয় প্রতিক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি বলা হয়। তাহলে এবার আমরা ধরে নিলাম যে বন্দুকটা তাহলে ভর ছিল ক্যাপিটাল এ, আর তোমার ইয়ে ছিল, গুলির ভর ছিল স্মল এ। তাহলে এখন তাদের মোট ভরবেগ কত গুলি ছোড়ার পর? মোট ভরবেগ কত হচ্ছে তাহলে? মোট ভরবেগ হচ্ছে, বন্দুকের ভরবেগ হচ্ছে গিয়ে ক্যাপিটাল এমভি প্লাস গুলির হচ্ছে স্মল এমভি। এটা, অতএব ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি লিখতে পারি? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা এটা লিখতে পারি যে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস স্মল এম স্মল ভি ইজ ইকুয়াল টু জিরো। এটা আমরা লিখতেই পারি। কেন, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তো আমরা এটাই বলেছিল যে আফটার কলিশন বিফোর কলিশন অলওয়েজ কি থাকবে? মোমেন্টামটা কনজার্ভ থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ভি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল এম ভি, ঠিক এই জায়গায় লিখছি আমি, তাহলে ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু স্মল এম মাইনাস, আমি এই দিক নিয়ে এসেছি আমি, তাহলে সমানে এই সাইডে নিয়ে এলাম। তাহলে এখানে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে রিকয়েল ভেলোসিটি, দ্যাট ইজ বন্দুকের প্রতিক্ষেপ বেগটা তাহলে কত হচ্ছে? মাইনাস এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি তোমার রিকয়েল ভেলোসিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটাই হচ্ছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ, ভি ইজ ইকুয়াল টু মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি। তাহলে এই দিয়ে আমাদের অনেক প্রবলেমও আসে, নিউমেরিক্যাল করতে হয়। তাহলে এটা হচ্ছে গিয়ে বন্দুকের প্রতিক্ষেপ বেগ। এবার এখানে একটা মাইনাস সাইন আসছে, যদিও ম্যাথামেটিক্যালি এলো মাইনাস সাইনটা, কিন্তু ফিজিক্স এখানে একটা সিগনিফিকেন্স আছে ফিজিক্সের। সেটা হচ্ছে কি, এটা মাইনাস টার্মটা বা নেগেটিভ টার্মটার যে একটা মাহিত্য, সেটা হচ্ছে কি যে বন্দুক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সরি, গুলিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে বন্দুকটা কি হবে? ওই আমরা থেকে পাই, নিউটন থার্ড ল থেকে পাই যে যখন বন্দুকটা গুলির উপর একটা ক্রিয়া বল দিয়েছিল, মনে করো বন্দুক গুলির উপর একটা ক্রিয়া বল দিয়েছে, তাহলে গুলিটাও কি করবে? বন্দুকের উপর একটা বিপরীত প্রতিক্রিয়া বল দেবে। তার জন্য কি হবে? সে পিছন দিকে হেঁটে যাবে। তার জন্য এটা মাইনাস সাইনটা এটাই ইন্ডিকেট করছে আমাদের, যেখানে বিপরীত প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয়েছে সেটা ইন্ডিকেট করছে আমাদের মাইনাস সাইনটা। তাহলে এইটা ছিল আমাদের বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয়। এইভাবে আমরা বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করতে পারি। বুঝে গেল? তাহলে একটা বন্দুক থেকে যখন গুলি ছড়ায় তখন এভাবে আমাদের কি হয়, রিকয়েল, যদিও এই রিকয়েল ভেলোসিটিটা খুব কম পরিমাণে আমাদের পাই, তা সত্ত্বেও কিন্তু আমাদের এটা বের করে দেয়। যেরকম একটা আমি বলে দিই, মনে করো
মনে করো একটা আমি প্রবলেম করাই, মনে করো কত টু, যার বেগ কত, যার বেগ মনে করো 350 মিটার/সেকেন্ড, আমি ধরেই নিলাম 350 মিটার/সেকেন্ড, ওই গুলিটার বেগ। এবার আমাকে বলেছে তাহলে বন্দুকের রিকয়েল ভেলোসিটি বা বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত। তাহলে আমরা কি করব, এখানে গিভেন যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নাও। গিভেন কি কি দেওয়া আছে দেখো, ক্যাপিটাল এম মানে বন্দুকের যে ভরটা সেটা দেওয়া আছে কত 2.5 কেজি। ইউনিট গুলো কিন্তু আমরা একই নিয়ে আসবো। স্মল এম মানে গুলির ভরটা কত 0.5 গ্রাম, দ্যাট ইজ কত 0.5 ডিভাইডেড বাই 1000, কেজিতে নিয়ে এলাম এটাকে। ঠিক আছে, এটাকে দশমিক তুলে দিলে আর একটা জিরো হয়ে যাচ্ছে দেখো। আর আমরা স্মল ভি পেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে কত 350 মিটার/সেকেন্ড। তাহলে এবার আমাদের বের করতে হবে কি জানো, ভি, ক্যাপিটাল ভি। তাহলে ক্যাপিটাল ভি ইজিক্যাল কি হয় মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি, দ্যাট ইজ কত হচ্ছে, যদিও এটা প্রতিক্ষেপ বেগ বলে দিয়েছে তাহলে আমরা মাইনাস সাইনটা লাগাবো না, প্রতিক্ষেপ যখন বলেই দিয়েছে তখন মাইনাস সাইনটা লাগাবো না। তাহলে এখানে কত হচ্ছে, স্মল এমটা হচ্ছে গিয়ে 5/1000, চারটে জিরো। তারপরে পরে আছে আমাদের কি ক্যাপিটাল 1/m মানে হচ্ছে গিয়ে 2.5 ইন্টু স্মল ভিটা কত 350। দেখো এটাও জিরো নিলাম একটা, তাহলে এবার কাটো, একটা জিরো, একটা জিরো কাটলে, আবার একটা জিরো আর একটা জিরো কাটলে, 5 দিয়ে কাটো এটাকে, 5, এটা হচ্ছে 7, এটা 5 5 কেটে গেল, তাহলে 7 আসছে, মানে ওই 0.07 মিটার/সেকেন্ডটা হচ্ছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ। খুব কম, মানে 0.07 মিটার/সেকেন্ড মানে খুব কম। তাহলে এটাই ছিল বন্দুকের প্রতিক্ষেপ। এইরকম নিউমেরিক্যাল আমাদের অনেক সময় দেয়, কখনো গুলির বেগ নির্ণয় করতে বলে, হ্যাঁ, কখনো ভর নির্ণয় করতে বলে। তো এইভাবে আমাদের নিউমেরিক্যাল গুলো করতে হয়। এটা ছিল একটা জাস্ট একটা এক্সাম্পল। কেমন লাগলো অবশ্যই জানাও। নেক্সট ক্লাসে আমরা ক্লাস 9-এর নতুন কিছু শিখবো। হ্যাঁ, তোমরা কমেন্ট করবে, অবশ্যই জানাবে কোন টপিকে তোমাদের প্রবলেম আছে। যদি এই টপিক যেটা পড়ালাম আজকে সেখানে যদি তোমাদের কোনো রকম প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত, সবাই ভালো থেকো।